This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মানে তৃণমূল যাদের বাম বলছে, বিজেপি তাদের তৃণমূল বলছে। এবং মোদ্দা কথা, জুনিয়র ডাক্তার যারা তাদের আন্দোলনকে প্রথম থেকে অরাজনৈতিক বলেছিলেন, সেই জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে দুদলই রাজনৈতিক বলছে। এইটা খেয়াল করে দেখুন, আলটিমেটলি ওইখানে গিয়ে পৌঁছেছে। স্লোগান নিয়ে পুলিশের অভিযোগ পর্যন্ত দায়ের হয়ে গেছে। এখন যদি নাগরিকরা ভাবতে শুরু করেন সত্যিই ডাক্তারদের একটা অংশ এই বিচ্ছিন্নতাবাদীদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, রাজ্যে একটা অস্থিরতা তৈরির চেষ্টা চলছে, এবং সবথেকে বড় কথা এই আন্দোলনটাকে অন্য কেউ ডাক্তারদের, হয়তো ডাক্তাররা ভালো, ডাক্তারদের আন্দোলন এটা, কিন্তু সেটা হাইজ্যাক হয়ে গেছে কিছু বিচ্ছিন্নতাবাদী এখন রাজনৈতিক শক্তি, হয়তো যে রাজনীতিকে তারা ঢুকতে দিতে চান না বা যে রাজনীতির সংস্রব নেই ভেবেই তারা এগিয়ে এসেছিলেন, তারা এটার মালিকানা নিতে চাইছে, হাইজ্যাক করতে চাইছে। এটা যদি ভাবেন তাহলে কিন্তু অনেকগুলো জিনিস তৈরি হয়ে যাবে, অনেকগুলো জিনিস একসাথে ঘটে যাবে। এক, সাধারণ মানুষের মনে জুনিয়র ডাক্তারদের প্রতি যে সহানুভূতি তৈরি হয়েছে সেটা নষ্ট হতে পারে, তাহলে ব্যাকফায়ার করতে পারে। জুনিয়র ডাক্তাররা এরপর কর্মবিরতির রাস্তায় হাঁটলে তারা সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে পারেন। এটা 2 নম্বর সম্ভাবনা। যে আমরা এসেনশিয়াল সার্ভিসের সমস্ত ডিপার্টমেন্টের পক্ষ থেকে জয়েন করেছি, যেরকম যেখানে প্রয়োজন। কিছু ক্ষেত্রে সেই জায়গাটাতে আমরা ওপিডি সার্ভিসেসও দিচ্ছি, যেসব ডিপার্টমেন্টে এমার্জেন্সি সার্ভিসেস নেই সেখানে ওপিডি সার্ভিসেস দেওয়া হচ্ছে। আর আইপিডব্লিউ সার্ভিস যেটা সেটা সিনিয়র ডক্টররা যথেষ্ট এফিসিয়েন্টলি দান করছে সেগুলোকে, এবং যে পেশেন্ট কেয়ার তাতে হ্যাম্পার হচ্ছে যে আমাদের সিজওয়ার্কের জন্য, পাশে সিজওয়ার্কের জন্য, এটা পুরোপুরি মানে সত্যি কথা নয়। কিন্তু স্টেট যে সাবমিশনটা করেছিল, যেখানে ক্লিয়ারলি এটা বলা ছিল যে কোনো ডাক্তার কোথাও ওপিডি সার্ভিসেস করছে না, কোনো জুনিয়র ডাক্তার, এটি সর্বৈব মিথ্যা। এবং সিনিয়র ডাক্তাররা তো প্রথম থেকেই ছিলেন। আমরা যবে থেকে আংশিক কর্মবিরতিতে জয়েন করেছি তখন বিভিন্ন ডিপার্টমেন্ট এসওপি নিয়ে ওপিডি আইপিডি সার্ভিসে জয়েন করেছে। এরকম একটা ঘটনা আমার মেয়ের সঙ্গে ঘটেছে, এবং পরপর 2-3টে ঘটনা 2-3 দিনে ঘটলো। সাগর দত্তে যে ঘটনা ঘটেছে সেটা তো খুবই দুঃখজনক ঘটনা না? আর কিছু নিরাপত্তার ব্যবস্থা করা উচিত। দেখুন, আজই কিন্তু সুপ্রিম কোর্টে তিলোত্তমা মামলার 4র্থ শুনানি ছিল। সেই শুনানিতে কিন্তু প্রধান বিচারপতি বলেছিলেন জুনিয়র ডাক্তারদের সব পরিষেবার সাথে যুক্ত হতে হবে, অর্থাৎ আদালত তাদের পুরোদমে কাজ শুরু করতে বলছে। কিন্তু তারপরেও আন্দোলনের রাস্তায় যদি তারা ফেরেন, তাদের হাতে যে শুধু পেন্সিল নেই সেটা তো বোঝা যাচ্ছে। জুনিয়র ডাক্তারদের হাতে কি আছে? আছে এমন একটা মোক্ষম হাতিয়ার যেটা রাজ্যের চরম অস্বস্তির কারণ। সুপ্রিম কোর্টে আজকে শুনানিতে ওই সাগর দত্ত হাসপাতালে ডাক্তারদের ওপর হামলার প্রসঙ্গ তো উঠেছিল গত শুক্রবার সাগর দত্ত হাসপাতালে। সেখানে এক রোগীর মৃত্যু হয়, আর তারপর সেই রোগীর পরিবার হাসপাতালের 4 তলায় ওই ফিমেল ওয়ার্ডে ঢুকে জুনিয়র ডাক্তার এবং নার্সদের মারধর করে। সিসি ক্যামেরায় সেই মারধরের ছবিও তো ধরা পড়ে। আজ সুপ্রিম কোর্টে সাগর দত্ত হাসপাতালের সেই হামলার প্রসঙ্গ উঠতেই প্রধান বিচারপতি কিন্তু যে পর্যবেক্ষণ দিয়েছেন সেটা রাজ্যকে যথেষ্ট অস্বস্তিতে ফেলে দিল। প্রধান বিচারপতি চন্দ্রচূড় কিন্তু বলেছেন নিরাপত্তার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার, 14 দিন সময় চেয়েছিল, শেষ সময় কিন্তু কোনো কাজই 50% বেশি করে উঠতে পারেনি রাজ্য। ভাবুন, ভাগ্যিস কপিল সিব্বাল আজকের শুনানিতে ছিলেন না, তাই তিনি এর আগের দিন 14 দিনের সময় চেয়ে নিয়েছিলেন। এবার তার জায়গায় রাজ্যের হয়ে যারা সওয়াল করছিলেন তারা এখন কথা দিয়েছেন যে 31শে অক্টোবরের মধ্যে নাকি নিরাপত্তার সমস্ত ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা, কোথায় 14 দিন আর কোথায় 31শে অক্টোবর? সেপ্টেম্বরের মধ্যে যে কথা রাখা যাবে না, এটা কি রাজ্য সরকার বুঝতে পারেনি? সুপ্রিম কোর্টে ওই সাগর দত্তে জুনিয়র ডাক্তার আর নার্সদের ওপর হামলার প্রসঙ্গ ওঠায় আত্মপক্ষ সমর্থনের চেষ্টায় রাজ্য কি বলেছে জানেন? বলেছে যে এইখানে বেড ছিল না, বলেছে যে ডাক্তাররা এসে দেখেননি, অ্যাটেন্ড করেননি। এই অভিযোগগুলোর কতটা তাৎপর্য যারা সওয়াল করছিলেন তারা কি বুঝেছিলেন? এটা বলে তারা কি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের গাফিলতিগুলোকেই আরও প্রকট করে দিলেন না? বা জুনিয়র ডাক্তারদের যে অভিযোগগুলো তারা মানে রেগুলার বেসিসে করে আসছে, যেগুলো নিয়ে তারা
ওই কোথাও গিয়ে মুখ্যমন্ত্রীর সাথেও দেখা করতে গেছিলেন, সেগুলোকেই তারা মান্যতা দিয়ে দিলেন না। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার দুটো জিনিস তো তার মানে স্বীকার করেই নিল যে ওখানে বেড অপ্রতুল, অর্থাৎ হাসপাতালে, সরকারি হাসপাতালে রোগীরা বেড পান না, সেজন্যই তো তাদের রেফার করা হয়। এই রেফারেল সিস্টেম বন্ধ করতে হবে, এটা তো জুনিয়র ডাক্তারদের অন্যতম দাবি ছিল, এবং এই রেফারেল বন্ধের জন্য মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন। তারপরেও যে কোথাও গিয়ে সেই পরিকাঠামোগত কোনো উন্নতি হয়নি, সেটা তো রাজ্য একদম সুপ্রিম কোর্টে স্বীকার করে নিল। ভাবুন তো, তারা পরপর মানে যা যা বলছে সেটা তাদের দিকে বুমেরাং হয়ে ফিরে আসছে। তারা একদিকে যেরকম সুপ্রিম কোর্টে এই 14 দিনের সময় নিয়ে তার মধ্যে নিরাপত্তার ব্যবস্থা করতে পারেনি, এটা স্বীকার করে নিয়েছে। ঠিক একইভাবে মুখ্যমন্ত্রী এতবার বলার পরেও এই রেফারেল বন্ধের ব্যবস্থা যে তারা করতে পারেনি, মানে সেই পরিস্থিতি যে বদলাতে পারেনি, সেটাও তো স্বীকার করে নিয়েছে। বেড না থাকলেই তো রেফার হয়। এবার তার সঙ্গে আরেকটা কথা, সেটাও তো তারা কোথাও গিয়ে নিজেদেরই প্রশ্নের মুখে ফেলে দিল। সিসি ক্যামেরার ফুটেজে সেদিন ঘটনায় সে তো পরিষ্কার দেখা গেছে সাগর দত্তে জুনিয়র ডাক্তাররাও আক্রান্ত হয়েছেন, তার মানে ডাক্তার ছিলেন। এবার সত্যিই যদি সময়ে কোনো ডাক্তার ওই রোগীকে না দেখেন, তাহলেও তো রাজ্যের স্বস্তি পাওয়ার কোনো কারণ নেই। আন্দোলনরত এই যে ডাক্তাররা, তারা বারবার কি বলছেন সরকারি হাসপাতালে প্রয়োজনের তুলনায় চিকিৎসক কম নেই, অসংখ্য শূন্য পদ রয়েছে। এই জুনিয়র ডাক্তারদের দিয়ে যারা অ্যাকচুয়ালি পড়াশুনো করছেন আর কি, স্টাইপেন্ড পান, মাইনে না, তাদের দিয়ে কোনো রকমে কাজ চালানো হচ্ছে, ঠেকনা দেওয়া হচ্ছে। আজকে তো বোঝা যাচ্ছে, যা বলেছেন ঠিক। এর আগে যেগুলো হিসেব দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে, 7 লক্ষ মানুষ ফিরে গেছেন, মানে পুরোটাই এই জুনিয়র ডাক্তার নির্ভর। আইসিইউর বেডটা না থাকলে আমার মনে হয় যে ডাক্তারদের হাতে তো কিছু করার নেই। এটা তো মানে সরকারের দায়িত্ব যে একটা কলেজটা কীভাবে চলছে, সব ফ্যাসিলিটিগুলো দেখাশোনা করার দায়িত্ব সরকারের। রাজ্য সরকারের অস্বস্তির কারণগুলো জানেন তার মানে, এবং জানেন বলেই কি তৃণমূল নেতৃত্ব আরও বেশি করে এই আন্দোলনকে ঘিরে অস্বস্তিতে রয়েছেন। আর তাদের মনে হচ্ছে যে এই অস্বস্তি কাটানোর একমাত্র রাস্তা এই আন্দোলনকে ঘিরে যত রকম বিভ্রান্তি তৈরি করা যায় সেটা করতে হবে। দেখুন, তিলোত্তমার ধর্ষণ আর খুনের তদন্ত, আর আরজি করে আর্থিক দুর্নীতি সহ স্বাস্থ্য ব্যবস্থায় বেনিয়মের তদন্ত, এই দুটো তদন্ত তো সমান তালে চলছে। ডাক্তাররা এই দুটো বিষয়ই আন্দোলন করছেন। তাদের আন্দোলনের মূল স্লোগান কি? উই ওয়ান্ট জাস্টিস। এই জাস্টিস স্লোগানের মধ্যে দিয়ে তাদের আন্দোলনের একটা উদ্দেশ্য বোঝা যায় যে তারা দুটো অভিযোগেরই নিষ্পত্তি চাইছেন, বিচার চাইছেন, দোষীদের শাস্তি চাইছেন। তৃণমূলত উই ওয়ান্ট জাস্টিস বলছে। তাদের টার্গেট কি? সাধারণ মানুষ, তারা তাদেরও পার্ট, সেই হিসেবে ধরতে পারি তারাও চাইছেন যে দোষীদের শাস্তি হোক। সাধু উদ্দেশ্য, এটাই তো হওয়া উচিত। সবাই তো একই কথা বলছেন। কিন্তু আজ ওই সুপ্রিম কোর্টের শুনানি শুরুর আগে কলকাতা সহ জেলায় জেলায় যে মহিলা তৃণমূল পথে নেমেছিল, মানববন্ধন করলো, তারা কিসের জন্য সুপ্রিম কোর্টের শুনানির দিনই পথে নামলেন? নিশ্চয়ই চাপ সৃষ্টি করতে। কিসের জন্য? তাড়াতাড়ি যাতে এই মামলার নিষ্পত্তি হয়। দেখুন, এই মামলার নিষ্পত্তি হোক, এটা সবাই চাইছেন, কিন্তু একটা জিনিস তো খুব পরিষ্কার, যেটা সুপ্রিম কোর্টও বলেছে, সেখানে প্রধান বিচারপতি রয়েছেন, সেখানে সিবিআই তারা রিপোর্ট দিয়ে জানিয়েছে যে কোথাও গিয়ে এই তদন্তের বহু তথ্য প্রমাণ ইধার উধার হয়ে গেছে। ফলে তড়িঘড়ি করে কিছু করা যাবে না, পুরো জিনিসটা নতুন করে আস্তে আস্তে সাজানো হচ্ছে। দেখুন, পুরোটা হতে কতদিন কি সময় লাগবে না লাগবে আমরা জানি না। আমরা শুধু দুটো জিনিস জানি, এক, দোষীরা শাস্তি পাক, আর দুই, আস্তে আস্তে যেন কালের গহ্বরে এই মামলাটা হারিয়ে না যায়। এবার এর সঙ্গে তৃণমূলের আজকের যে চাপ সৃষ্টি করার মিছিল, তার উদ্দেশ্যটা একটু ম্যাচ করিয়ে নিন, আপনারা বুঝতে পারবেন কোন উদ্দেশ্যে কোন মিছিল হয়। যে নারকীয় ঘটনা ঘটে গেছে, সেই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং গোটা ব্যাপারটাই বিচারাধীন আছে।
সিবিআই এর হাতে আছে। তাই আমাদের একটা দাবিও আছে যে নির্যাতিতার বিচার চাই, কত দূর সিবিআই। সংঘবদ্ধভাবে একটা আজকে 30 তারিখটা, এবং ধরুন সেভাবে দেখতে গেলে তো সুপ্রিম কোর্টের মামলা তো 27 তারিখে ছিল, আর আমাদের এটা ধার্য ছিল 30 তারিখে, সুতরাং তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু এটাও তো ঠিক যে সিবিআই এতক্ষণ লাগছে কেন, কত দূর সিবিআই, তুমিও তোমার জবাবটা দাও। গোদা বাংলায় একটা বিষয় তো বুঝতে পারছি যে যতক্ষণ না এই জায়গাটায় একটা পরিষ্কার পরিচ্ছন্ন ছবি পাওয়া যাচ্ছে যে ক্রাইম সিনের অদল বদল কতটা ঘটেছে এবং সিবিআই সেই ফাঁক ফোকরগুলো মেরামতি করতে পেরেছে কিনা, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মামলায় নতুন করে কোনো অগ্রগতি হওয়ার সম্ভাবনাটাই নেই। এটা পরিষ্কার আমরা বুঝতে পারছি। জানেন তো, সুপ্রিম কোর্টও তো সিবিআইয়ের বক্তব্যকে খারিজ করে দেয়নি। আজকেও প্রধান বিচারপতির বেঞ্চে তারা তদন্ত কত দূর এগোলো সেটা জানিয়ে একটা স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। সেটা দেখে আদালত কিন্তু সন্তোষ প্রকাশ করেছে। প্রধান বিচারপতি বলেছেন তদন্ত ঠিক দিকে যাচ্ছে, সিবিআইকে তদন্ত করতে দেওয়া হোক। এবার এরপর এই দ্রুত তদন্ত শেষ করার দাবিটা আসলে বুমেরাং হয়ে যাচ্ছে কিনা সেটা যদি বুঝতে হয় তাহলে তো আরও কয়েকটা কথা বলতেই হবে, যে কথাগুলো আপনারা জানেন, আজ না বললেই নয়।